28 নভেম্বর থেকে 10 এপ্রিল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকবে। তো আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে অবস্থান করে এই তুলা রাশির উপর কী প্রভাব দিবে এ বিষয়ে বিশেষ আলোচনা করব ধাপে ধাপে। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তবে আমার দর্শক বন্ধুদের আমি কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গোচরের ফল প্রকাশ করছি, এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয়, তাই কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আগামী দিনে তুলা রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এই রোহিণী নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে সবথেকে পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। নক্ষত্রমণ্ডলীর চতুর্থতম নক্ষত্র হচ্ছে এই রোহিণী নক্ষত্র, যার বিস্তার হচ্ছে বৃষ রাশিতে 10 ডিগ্রি থেকে 23.20 ডিগ্রি পর্যন্ত। আর রোহিণী নক্ষত্রের 4টি চরণই বৃষ রাশির মধ্যে পড়ছে। এই নক্ষত্রের স্বামী হচ্ছে চন্দ্রমা এবং নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের চিহ্ন কিংবা সিম্বল রয়েছে, সেটা হচ্ছে রথ, এবং এই চিহ্নরই একটা সংকেত দিচ্ছে, সেটা হচ্ছে গতিশীলতা। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রোহিণী নক্ষত্র খুব সুন্দর, আকর্ষণ, বড়ই পবিত্র হয়, এবং শুক্রের প্রভাব যেরকম এই নক্ষত্রের উপর থাকে সেরকম আবার চন্দ্রদেবেরও প্রভাব থাকে, যার জন্য এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা খুব বিশেষ করে লক্ষ্য করা যায়। এদের গায়ের রং কালো হোক কিংবা ফর্সা হোক, এদের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা থাকে, এবং এদেরকে চট করে আবার বোঝাও যায় না এদের আয়ু সম্পর্কে। যদি বয়স 50 বছর থাকে তো মনে হবে যে 25 বছরের বয়স। বৃষ রাশিতে চন্দ্রমা উচ্চ হয়, আর যদি এই নক্ষত্রটি পেয়ে যায় তাহলে খুব কল্পনাপ্রবণ হয়ে যায়, নিজের অভিব্যক্তিকে সমাজের সামনে ব্যক্ত করতে পারে। শুক্র এবং চন্দ্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে, যার জন্য এই সমস্ত জাতক জাতিকারা খুব কলাপ্রেমী হয়, প্রতিভাশালী হয়। গান বাজনা, নৃত্যকলা, হস্তশিল্পী এই সমস্ত দিকে আবার বিশেষ রুচি থাকে। চন্দ্রের প্রভাব থাকার জন্য এই সমস্ত জাতক জাতিকারা খুব আবেগপূর্ণ হয়, ক্ষমাধাত্রীর মতন হয়। কেউ যদি কোনো অপরাধ করে ফেলে সেই অপরাধকে আবার ক্ষমার চোখেও দেখে। মায়া মমতা যথেষ্ট পূর্ণ থাকে এই নক্ষত্রের মধ্যে। আর শুক্র আর চন্দ্রের প্রভাবের দরুন এরা কিন্তু সুন্দর জিনিসটাকে বেশি অ্যাট্রাকশন করে, এবং সুন্দরের প্রতি খুব এদের লাগু থাকে। লাক্সারি জিনিসটাকে বেশি পছন্দ করে, এবং ভিড়ের মধ্যে থাকলেও সেই ভিড়কে আবার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ পরিচালনা করার ক্ষমতাটা খুব বিশেষভাবে থাকে এই নক্ষত্রের। কাজের প্রতি আবার একনিষ্ঠ হয়, কাজের প্রতি বিশেষ দায়িত্ব পালন করে। তবে আবার মাঝে মধ্যে কী হয় যে ফালতু বেশি কাজ নিয়ে নেয়, যে 10টা কাজের জায়গায় 12টা কাজ নিয়ে নেয়, মুখের উপর না করতে পারে না। তো তখন কী হয়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম অবস্থা হয়। বৃষ রাশিটা কি? বৃষ রাশি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি। এখানে চন্দ্রমা উচ্চ হয়ে যায়। চন্দ্রমা হচ্ছে জলতত্ত্ব রাশি। আর সুখের জন্য যে কোনো এরা কর্ম করতে চায়, যে কোনো একটা কাজ যদি এদেরকে দেওয়া যায়, আর যদি বলা যায় 2 ঘন্টা বেশি করতে হবে, তাহলে এরা নিজেদের সুখের জন্য সেই কাজটা করবে। অর্থাৎ সুখের প্রতি এরা খুব কাঙাল, সুখ পাওয়ার বিশেষ এদের লক্ষ্য থাকে এদের জীবনে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি এই অষ্টম ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের এই নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আর রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র হচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, এবং এই কর্মের ঘরে বর্তমানে আবার মঙ্গল নীচ অবস্থায় রয়েছে। এবং দেবগুরু বৃহস্পতি এই যে রোহিণী নক্ষত্র অবস্থান, এই চন্দ্রমান নক্ষত্রে এবং দেবগুরুর যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোতে তো রয়েছে অমৃত দৃষ্টি। তো দেবগুরুর দৃষ্টিগুলো যে সমস্ত ঘরগুলোতে পড়বে সেই ঘরগুলোতে যথেষ্ট ভালো ফল পাবে এই তুলা রাশি। এবং তার সাথে এই চন্দ্রদেবের নক্ষত্র যে অবস্থান করেছে এর থেকে কিন্তু মঙ্গলও যথেষ্ট একটা ভালো বল পাবে এই নিচ অবস্থাতে থেকেও। আবার এই মঙ্গলেরও নিজভঙ্গ হবে যখন চন্দ্রমা কেন্দ্রে অবস্থান করবে গোচরে, দেবগুরু বৃহস্পতির সাথে যখন আবার অবস্থান করবে বৃষ রাশিতে। কারণ বৃষ রাশিতে তো চন্দ্রমা উচ্চ হয়ে যায়, আর দেবগুরু বৃহস্পতি তো কর্কট রাশিতে আবার উচ্চ হয়ে যায়। তাহলে কি হচ্ছে, কর্কট রাশিরই অধিপতি চন্দ্রমা, তার যখন জুতি হবে, আর দেবগুরু বৃহস্পতি তো রোহিণী নক্ষত্র অবস্থান করছে, যার জন্য মঙ্গলের একটা নিজভঙ্গ
প্রবল রাজযোগের ভালো ফল পাবে এই তুলা রাশি, এবং মঙ্গলও কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমে যথেষ্ট একটা ভালো বলও পাবে। অর্থাৎ তুলা রাশির বর্তমান পরিস্থিতি যথেষ্ট ভালোর দিকে থাকবে। দেবগুরু বৃহস্পতি কি? দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, আর অষ্টম ঘরে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে, তাহলে একটা গজকেশরী যোগের কিন্তু প্রভাব তৈরি হচ্ছে এই অষ্টম ঘরে। আর অষ্টম ঘরটা কি? গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয়, রিসার্চ জাতীয় বিদ্যাকে দেখা হয়, পরিবর্তন জিনিসটাকে দেখা হয়, আধ্যাত্মিক জিনিসটাকে দেখা হয়, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক জিনিসটাকে দেখা হয়, তার সাথে আকস্মিক ধন সম্পত্তি লাভ, এই জিনিসটা কিন্তু এই ঘর থেকেই দেখা হয়। এবং তার সাথে যে কোনো গোপন কাজ এই অষ্টম ঘর থেকে দেখা হয়, পরিবর্তন জিনিস, আধ্যাত্মিক দিক, তারপরে দূর যাত্রা, এগুলো কিন্তু অষ্টম ঘর থেকে দেখা হয়। তুলা রাশির ক্ষেত্রে বিগত দিনে যে পরিবর্তনগুলো হলো একের পর এক, এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন। কারণ নভেম্বরের 11 তারিখে কেতু নক্ষত্র পরিবর্তন করলো, কেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে, হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসলো সূর্যদেবের নক্ষত্র, উত্তরা ফাল্গুনীতে প্রবেশ। এটা যথেষ্ট ভালো, কারণ হস্তা নক্ষত্রে যখন ছিল সেই সময় বাড়িতে কিছু না কিছু খরচাপাতি, অশান্তি এগুলো লেগেছিল। মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়ে যাওয়া, মায়ের সাথে মতবিরোধ হয়ে যাওয়া, জমি জমার ব্যাপারে ভুল ডিসিশন নেওয়া, শখের জিনিসের উপর যথেষ্ট খরচাপাতি, এগুলো কিন্তু বৃদ্ধি হচ্ছিল। কিন্তু সূর্যের নক্ষত্রে যখন কেতুর অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে। কারণ সূর্য হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, যেটা হচ্ছে একাদশ ঘর। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়ছে, আর কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির কি সম্পর্ক? সেটা হচ্ছে শিষ্যের সম্পর্ক, অর্থাৎ গুরু শিষ্যের। তো গুরুর দৃষ্টি পড়ছে শিষ্যের উপরে, শিষ্য দ্বাদশ ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সময়কালে তুলা রাশির ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে, ধর্মের পথে চলা, ধর্মের কথা বলা বিশেষভাবে লক্ষ্য করা যাবে, দান ধর্মের উপর বেশি আগ্রহ বাড়বে। গুরুর সান্নিধ্যে যারা রয়েছে তারা কিন্তু গুরুর কাছ থেকে এই সময় বিশেষ জ্ঞান অর্জন করবে। এবং তারপর আবার এই 15ই নভেম্বর শনি বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় ফিরে চলে আসলো। এটা কিন্তু ভালো পরিবর্তন তুলা রাশির ক্ষেত্রে, শনিদেবের মার্গী অবস্থা। এবং শনিদেব এই ডিসেম্বরের শেষের দিকে নক্ষত্র পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে। এটাও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, কারণ তুলা রাশির কারক গ্রহ হচ্ছে শনিদেব। দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে পুরুষার্থ, পরাক্রম, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, তৃতীয় ঘর যেটা ধনুরাশির অধিপতি, এবং ষষ্ঠ ঘর মীন রাশির অধিপতি অবস্থান করছে কোথায়? অষ্টম ঘরে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দ্বারা তুলা রাশির ক্ষেত্রে একটা ভালো বিপরীত রাজযোগও তৈরি হচ্ছে। এর যথেষ্ট ভালো ফল পাবে এই সময় তুলা রাশি। যত বড়ই বিপরীত পরিস্থিতি তৈরি হোক তুলা রাশির জীবনে, ঘুরে দাঁড়াবেই। এই সময়কালে মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, মানসিক অশান্তি যথেষ্ট দূরে সরে যাবে, মনের মধ্যে মানসিক জোর যথেষ্ট বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থানে। কেতুর উপর এই যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সত্যি কথা বলতে গেলে কি যে সব থেকে ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। কারণ দ্বাদশ ঘরে কেতুকে কারক হিসাবে দেখা হয়, এবং অষ্টম ঘর আর এই দ্বাদশ ঘরকে মোক্ষ ত্রিকোণ হিসাবে দেখা হয়। জ্যোতিষশাস্ত্রে কিন্তু এই দুটি ঘরের খুব গুরুত্ব রয়েছে। আর এই দুই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর কেতু অবস্থান করছে, যেটা তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ঘর। ভালো দেবগুরু বৃহস্পতি এই অষ্টম ঘরে অবস্থান এবং কর্মের ঘরের অধিপতি চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থান, অনেক গোপন জিনিস চোখের সামনে উঠে আসবে তুলা রাশির ক্ষেত্রে, বিশেষ করে কর্মক্ষেত্রে। এমন কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা গোপনে গোপনে তুলা রাশির ক্ষতি করছিল, সেই গোপন চেহারাগুলো এবার চোখের সামনে চলে আসবে তুলা রাশির এই সময়। এবং তাদের কাছ থেকে যথেষ্ট সাবধানে থাকারও অভিজ্ঞতা লাভ করবে, যে কিভাবে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং তারা যেন কোনো রকমভাবে না ক্ষতি করতে পারে, সেই রকম প্ল্যান করে চলা। এটা যথেষ্ট অভিজ্ঞতা এই ব্যাপারে যথেষ্ট লাভ করবে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। এবং এই যে ক্ষতি করার একটা মনোভাব ভিতরে ভিতরে, এই মঙ্গলের জন্যই কিন্তু এটা উঠে আসবে, যার দরুন দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোয় তুলা রাশি তাদেরকে চিনতে পারবে। তবে এই সময়কালে আবার যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে, যেন নিজেদের মধ্যে কোনো রকমভাবে সম্পর্ক না নষ্ট হয়। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে তুলা রাশিকে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত, তাদের এই সময় কর্মে যেরকম প্রমোশন থাকবে সেরকম আবার স্থান পরিবর্তনও হবে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ছুটাছুটি ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা বিদেশে কর্মরত তাদেরও যথেষ্ট ভালো সময়।
তবে যারা সরকারি চাকরি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছে তাদেরকে এই সময় নিজের কর্মের প্রতি বিশেষ মনোযোগী হতে হবে, কারণ শত্রুপক্ষ কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করবে। তাদের থেকে সংযত হয়ে থাকতে হবে, বাকবিতণ্ডায় কোনো সময় জড়িত হওয়া যাবে না। তবে শনিদেব মার্গী অবস্থায় রয়েছে এবং 27শে ডিসেম্বর যখন শনিদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন তখন তো শনিদেব চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তুলা রাশির ক্ষেত্রে শনি কিন্তু কারক গ্রহ, চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের অধিপতি, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যখন অবস্থান করবে, আর দেবগুরু বৃহস্পতি তো রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ কর্মের দিক থেকে যথেষ্ট ভালো সময় আসছে এই তুলা রাশির। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে সুখের ঘর, যেটা হচ্ছে মকর রাশি। এই ঘরে আবার মঙ্গলেরও দৃষ্টি থাকছে, কেতুরও দৃষ্টি থাকছে, দেবগুরুর দৃষ্টি থাকছে। তারপর আবার দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। তো এই সময়কালে কি হবে, মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে, যেটা বিগত দিনে হচ্ছিল না কেতু হস্তা নক্ষত্রে থাকাকালীন। জায়গা জমির সমস্যাও যথেষ্ট দূর হবে, যারা বিগত দিনে জায়গা জমির সমস্যায় পড়েছিলেন তাদের সমস্যা দূর হবে, এবং যারা জায়গা জমির সেল পারচেসের কাজে জড়িত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে। যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। রোহিণী নক্ষত্রে গোচরকালিক করাকালীন এই সময় দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি ধনসম্পত্তির ঘরে পড়ছে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। আর এই ধনসম্পত্তির ঘরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে, শনিরও দৃষ্টি পড়ছে। তুলা রাশির ক্ষেত্রে শনি আর রাহু দুটি গ্রহই কিন্তু কারক গ্রহ। রাহুর যে দৃষ্টিটা পড়ছে ধনসম্পত্তির ঘরে, এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে, কারণ রাহু কিন্তু নবাংশ পরিবর্তন করেছে, তুলা নবাংশেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ ধনসম্পত্তি যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে কর্মের মাধ্যমে। যারা মেডিকেল সেক্টরে রয়েছেন, যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো। যারা ওষুধের কাজে যুক্ত রয়েছেন, রিপ্রেন্টিভের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার এই সময়কালে শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, আত্মীয় স্বজন কুটুমদের সাথেও সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে, এবং যোগাযোগ জিনিসটা খুব ভালো হবে এই সময় তুলা রাশির। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ওকালতির হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, বৃহস্পতির এই নক্ষত্রে গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুখের কথার উপর অনেক না হওয়া কাজ সম্ভব হবে। যারা ভালো মহাজনের সাথে বিগত দিনে যাদের সম্পর্ক ভালো ছিল না, কোনো রকম যোগাযোগ হচ্ছিল না বা যোগাযোগ থেমে গেছিল, সেই যোগাযোগ আবার পুনরায় চালু হবে, অর্থাৎ ব্যবসার জায়গাতে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কারণ চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি তুলা রাশির ক্ষেত্রে, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘর। তৃতীয় ঘর থেকে আমরা যোগাযোগ জিনিসটাকে দেখি, সেটা হচ্ছে ধনু রাশি। আর এই তৃতীয় ঘর এর অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, তাহলে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে যোগাযোগ জিনিসটা উঠে আসবে, এবং যোগাযোগ জিনিসটা যথেষ্ট মসৃণ থাকবে। এবং এই সময়কালে যে সমস্ত টাকা পয়সাগুলো কর্মক্ষেত্রে ফেসে গেছিলো, কোনো রকমভাবে উদ্ধার হচ্ছিল না, তাদের সাথে আবার সম্পর্ক সুষ্ঠু মীমাংসা হবে। যারা ইন্স্যুরেন্স ক্লেম, ম্যাচুরিটি ক্লেম, কোনো সরকারি কাজে পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি পাচ্ছিলেন না, বহুদিন ধরে এই সমস্ত সমস্যার সমাধান হবে। এই সময়কালে পুরুষত্ব পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘরে গোচরের ফলে, এবং যে সমস্ত সংঘর্ষ জিনিসগুলো তৈরি হবে তুলা রাশির ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে নিজের জ্ঞানের দ্বারা সমাধান করতে পারবে। মনোবল যথেষ্ট দৃঢ় থাকবে এবং সামনের দিকে যথেষ্ট এগিয়ে যাবে এই তুলা রাশি। তবে এই সময়কালেও আবার বিশেষ সাবধানে থাকতে হবে কর্মক্ষেত্রে। সেটা হচ্ছে কি, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, কোনো সময় নিজের উপর বেশি কনফিডেন্ট নিয়ে আসা যাবে না, এবং কর্মক্ষেত্রে কর্ম করার আগে প্ল্যান করতে হবে, প্ল্যান মাফিক চলতে হবে, তাহলেই সাকসেস। এই সময়কালে তুলা রাশি কোন উপাচার করবে? শনিদেব মার্গী অবস্থায় রয়েছে, বক্রী থেকে মার্গী অবস্থায় চলে আসলো, আর রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন। এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। আবার এই ডিসেম্বর মাসের 2 তারিখে শুক্রদেবের রাশি পরিবর্তন হচ্ছে, শুক্রদেব চলে আসবে একদম সুখের ঘরে। তো যাই হোক, এই সময়কালে গুরুর বলেও বৃদ্ধি করতে হবে। যারা এখনো পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরুই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর দেবগুরু বৃহস্পতির এই যে অষ্টম ঘর, এটা কিন্তু গভীর জ্ঞানের ঘর। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যারা আধ্যাত্মিক জগতের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য এই দেবগুরু বৃহস্পতির গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যার জন্য গুরুর দীক্ষা অবশ্যই নিতে হবে। মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দান করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন,
এগুলো করলে গুরুর যথেষ্ট বল বৃদ্ধি পাবে। আর সামনে বছর দেবগুরু বৃহস্পতি 2025-এ আবার অতিচারী হচ্ছে। অতিচারী গুরুর ফল কিন্তু ভালো হয় না, যার জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে বলি যে গুরুর দীক্ষা নিতে হবে। গুরুই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তো আপনারা যারা নেননি তারা অবশ্যই, তাদের কাছে বিশেষ অনুগ্রহ করব, তারা যেন অবশ্যই গুরুর দীক্ষা নেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। আজকের এই আলোচনা হয়তো কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। যদি না মিলে তাহলে ভাববেন যে তাদের কুষ্টিতে গ্রহের অবস্থান ভালো নয়। অতএব তাদেরকে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, তবে শুল্ক লাগু থাকবে। এছাড়া আপনাদের পরিচিত কোনো জ্যোতিষীর কাছ থেকেও পরামর্শ নিতে পারেন। তো অতএব আজকে এতটুকুই, এরপরে আবার নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।